নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, কলমে দেবিকা সাহা। এই দাদাভাইটিও না, আরে শর্ত ঘরে তো ঢুকতে দে, অনেক কাজ আছে। বাবা মা তোমরা ভিতরে এসো, তোমরা পাশের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর আমি এদিকটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে ডাকছি। কথাগুলো ঝড়ের মতো বলে ঘরের মধ্যে ঢুকে গেল ওরা তিনজন। এতগুলো ঘটনা মাথার ওপর দিয়ে গেল, একটা অদ্ভুত আনন্দে মনটা ভরে উঠল সৌম্য। আজ প্রথম বাবা এই বাড়িতে এসছেন, এমনকি ওর সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছেন। এটা কি কম আনন্দের কথা নাকি? তবে এখানেই হয়তো শেষ নয়, আরও কিছুটা সারপ্রাইজ অপেক্ষা করছিল সৌম্যর জন্য। আর সেই সারপ্রাইজটা এলো পরন্ত বিকেলের একটা মন ভালো করা চিঠির মতো। তখন বিকেল 5টা, তিনি জোড়াজুড়িতে সৌম্যকে ওদের ওই 4তলার অ্যাপার্টমেন্টের ছাদে যেতে হলো। প্রায় এক প্রকার টানা হিচড়া জোর করে ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়েছিল ওর বোন তিনি। আমার বেরঙিন মধ্যবিত্ত জীবনের সাদামাটা অভ্যাসটা তুমি, তোমার চোখের তারায় গল্প লিখে প্রতিনিয়ত আলো খুঁজতে থাকা আমি। শূন্যতা বেঁচে থাকে পূর্ণতার হাত ধরে বিলীন হয়ে, তোমাকে দেখতে দেখতে কেটে গেছে আমার বসন্তের এতগুলো দিন। ভালোবাসায় ভালো থেকেও, শুভ জন্মদিন। চেনা হরফে বড় বড় করে শব্দগুলোকে সাজানো দেখে মনটা যেন এক নিমিষেই কেঁপে উঠল শোনো। আচ্ছা, বাস্তবটাও কি স্বপ্নের মতোই এমন সুন্দর হয়? নিজের চোখকে আজ বিশ্বাস করতে বড্ড বেশি কষ্ট হচ্ছে ছেলেটার। এমন কি সত্যি হতে পারে? ঋদ্ধি সামনে থাকা দুটো গোলাপগুলোর তোড়তে দুটো চিরকুট কৌতূহলবশত চিরকুট দুটো হাতে নিয়েই নিল সৌম্য। ভারী অদ্ভুত দুটো কাগজ, দুটোতেই গোটা গোটা হরফে দুটো আলাদা আলাদা কথা লেখা। একটাতে লেখা পায়েস আর আরেকটাতে লেখা ছানার জিলিপি। দুটোই বড্ড প্রিয় ওর। কাগজ দুটোই হাতে নিয়ে একটু এগিয়ে যেতেই দূরে কোণটাতে থাকা সুন্দর করে সাজানো টেবিলের দিকে চোখটা গেল সৌম্যর। একটা সাদা রঙের হাতের কাজ করা টেবিল ক্লথ দিয়ে সাজানো টেবিলটা। এই টেবিল ক্লথটা সৌম্যর বড্ড চেনা। একটা মেয়ে তার বিয়ের আগে 6 মাস ধরে এমব্রয়ডারি কাজ শিখেছিল, শুধুমাত্র নিজের হাতে নিজের সংসারে আসবাবপত্রগুলোকে সাজাবে বলে। আর এটাই ছিল তার হাতের প্রথম কাজ। যদি এটা তখন আর কাজে লাগেনি, এতগুলো বছর পর এই জিনিসটাকে দেখে সত্যিই চোখের কোণ ভিজে গেল সৌম্যর। টেবিলের ওপর হাতে রাখা গোলাপ ফুলের তোড়া দুটোকে রাখলো। একটা লাল গোলাপ, একটা হলুদ গোলাপের তোড়া। টেবিলের ওপর খুব সুন্দর করে দুটি বাটি সাজানো। চেয়ারটা টেনে বসতে গিয়ে চোখ পড়ল আরও দুটো চিরকুট। আবার কি লেখা আছে এতে? মেয়েটাকে নিয়ে আজকে একটু বেশি চিন্তা হচ্ছে তন্দ্রা দেবীর। ঋদ্ধি এতদিন বাদে সৌম্যর সঙ্গে জড়িয়ে গিয়ে আবার কোনো সমস্যায় পড়বে না তো? ছেলেটাকে ঋদ্ধি ভালোবাসে, এই কথাটা যেমন সত্যি, ঠিক তেমনই এটাও সত্যি যে এই ছেলেটার জন্যই ঋদ্ধির জীবনটা আজ এতটা এলোমেলো। ওদের দুজনে মিল কি আদৌ হওয়া সম্ভব? নাকি এতগুলো বছর পর সৌম্যর প্রতি ঋদ্ধির এই টান আবার কোনো ঝড়ের পূর্বাভাস? গহন নীলের আধার ধরেই এসো, রাতের তারায় চোখের ধারায় মনের মাঝে বসো। মেঘলা থাকা শূন্যে কাঁথা মিলতে চাওয়ার ইচ্ছে হাওয়ায় মেঘ ভাঙা ঘুম বলেছিল জীবন বাকের দোদুল্য দোলায়, তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। শব্দগুলো কোনো রকমে বাঁধনযুক্ত হলেও গানের সুর যে একেবারেই বাঁধন হওয়া, এ আর বলার অপেক্ষা রাখে না। তবুও হাড় ভাঙা বা ভাঙা ভাঙা সুরের ছন্দে এই সুর যে একেবারেই অন্যরকম। আর এই সুরে বক্তা বা আবিষ্কর্তাকে, এটা তো আর একেবারেই বলার অপেক্ষা রাখে না সৌম্যর কাছে। নিজের জন্মদিনের দিন এই অনুভূতিটা একেবারেই আনকোড়া আর অপ্রত্যাশিত ছেলেটার কাছে। হাসি হাসি মুখে সৌম্যর সামনে এসে দাঁড়ালো ঋদ্ধি। তারপর চেয়ারটা টেনে দিয়ে সৌম্যকে বসার জন্য ইঙ্গিত করল। নিজের উল্টো দিকে চেয়ারটাতে বসলো। সৌম্যর মুখে এখন একটা কথাও নেই, ও একেবারেই বাকরুদ্ধ। আসলে ঋদ্ধিকে এখন এভাবে নিজের সামনে দেখতে পাওয়াটা আদৌ সত্যি না স্বপ্ন, সেই হিসেবটা মেলাতে ভীষণ রকমের ব্যস্ত সে। এই চিরকুট দুটো থেকে একটা তোলো তো। ঋদ্ধির বলা কথাটাতে আপাতত বাস্তবে আছে, এটা নিয়ে দ্বিধা কাটলো ছেলেটা। সৌম্যকে চুপচাপ থাকতে দেখে ঋদ্ধি এক প্রকার জোর করে ওর হাতে চিরকুট দুটো ধরিয়ে দিল। এবার তো চিরকুট দুটো খোলো। ঋদ্ধির ইনস্ট্রাকশন মতো বাধ্য ছেলে হয়ে চিরকুট দুটো খুলল সৌম্য। দুটো চিরকুটেই লেখা মায়ের হাতের পটল চিংড়ি আর কষা মাংস। এই লেখাটা দেখে সৌম্য আর না হেসে থাকতে পারল না।
এই দুটো খাবারই সৌমর খুব পছন্দ, তার উপর আবার মায়ের হাতের, এ তো পুরো সোনায় সোহাগা। তুই আমার জন্মদিনটা এভাবে এত সুন্দর করে আমার সামনে তুলে ধরবি, এটা কখনো ভাবতে পারিনি রে। ঋদ্ধির চোখের দিকে চোখ রেখে স্থিরভাবে কথাটা বলল সৌম। ভাবতে কি আমিও পেরেছিলাম যে সব পুরনো কিছুকে এত সহজে পিছনে ফেলে রেখে মনের দ্বন্দ্বের একটা সমাধান ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, মনে মনে আবার নতুন করে শুরু করার কথা ভাবতে পারবো। আবার নতুন করে শুরু করা কথাটা শুনে সৌম হঠাৎ করে কেমন যেন কেঁপে উঠল। নিজের কানকে বা চোখকে বিশ্বাস করতে পারছে না যে সত্যিই এতটা ভালো দিন ওর জীবনে আছে। জীবন কি তবে ওদিকে আরও একবার সুযোগ দিল ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য? তবে আমি জানি এই পথটা হয়তো এতটা সহজ হবে না। জীবন আমাকে আবার টানাপোড়েনের মাঝে নিয়ে গিয়ে দাঁড় করাবে। তবে আমি এও জানি যাই হয়ে যাক না কেন, এবার আর আমি তোমার হাতটা ছাড়বো না, আঁকড়ে ধরে রাখবো সারাটা জীবনের জন্য। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে অল্প হেসে সৌম্যর হাতটার ওপর নিজের হাতটা রাখল রীতি। আজ এতগুলো বছর পর নিজের মানুষটাকে এত কাছ থেকে পাওয়া, তার উষ্ণ হাতের ছোঁয়া, এসব যেন পাগল করে দিচ্ছে সৌম্যকে। ভালোবাসায় পাগল, ভালো লাগায় পাগল। জীবন এমনই, সুখের চাবিকাঠিটা কখন যে মুহূর্তের মধ্যে ধরা দেবে আমাদের কাছে নিজে থেকে এসে, এই হিসাব আমরা নিজেরাই জানি না। এই হিসেব শুধু জীবন জানে, আর আমরা শুধু উপলব্ধি করতে পারি। উপলব্ধিতে সুখ খুঁজি, শান্তি খুঁজি, বেঁচে থাকার রসদ খুঁজি। আর মা, আমি কিন্তু চলে এসেছি। একটা পরিচিত গলার কৌতুক ভরা হাসি শুনে নিজেদের স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে এলো ঋদ্ধি সৌম্য দুজনে। এই যে ম্যাডাম, স্যার, এবার আজ টাইমটাকে একটু ফ্যামিলি টাইমে রিপ্লেস করতে হবে যে। চিন্তা নেই, মানে আমি বেশি সময় নেব না। কথাগুলো বলতে বলতে আবার হেসে উঠল তিনি। আজ এতগুলো দিন পর সৌম আর ঋদ্ধিকে এভাবে একসাথে দেখে চোখটা যে বড্ড চুরিয়ে গেল তিনি। হতো এই কাঙ্ক্ষিত দিনটাকেই চেয়ে এসেছে এতগুলো বছর ধরে। চুপচাপ এখানে এসে বস, আর বাবা মাকেও ডাক, খুব মজা করা হচ্ছে তাই না? ভুলে যাস না আমি কিন্তু তোর থেকে বড় হই। এই সরি, খুব ভুল হয়ে গেছে রে দাদাভাই, এই কান মলছি। ঠিক এত বড় ভুলটা আমি করলাম কি করে বলতো? তবে করেই যখন ফেলেছি তখন আবার করব, বারবার করব। কথাটা বলতে বলতে আবার হাসিতে ফেটে পড়ল তিনি। বসুন্ধরা অ্যাপার্টমেন্টের ছাদে আজকে হাসির মেলা। সৌম্যর বাবা মা আজকে এতগুলো বছর পর ছেলের জন্মদিনটাকে যেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। ঋদ্ধি নিজের হাতে চারদিকটা সুন্দর করে সাজিয়েছে। বেলুন ফুলের দিক থেকে এক টুকরো স্বপ্নকে সৌম্যর হাতে কাছে টেনে দেওয়ার চেষ্টা। তবে কেক কাটার সময় কেকের উপর ভিতর ডিম লেখাটা দেখে সবাই হেসে উঠলেও সৌম্য কিন্তু একটু আর চোখে তাকালো ঋদ্ধির দিকে। যদিও ঋদ্ধি সেটা খেয়াল করেনি। সে তখন বাকি সকলের সঙ্গে তালে তাল মিলিয়ে হাসতে ব্যস্ত। খুব হাসি হচ্ছে তাই না? এখনও সেই আগের মতোই দুষ্টু রয়ে গেছিস তুই, শুধু বয়সটাই বেড়েছে। আর বাকি সেই ডান পিঠে ঋদ্ধি রয়ে গেছিস তুই, যার যত আনন্দ আমাকে রাখবে। আজ এতগুলো বছর পর আমার আবার সেই পুরনো ঋদ্ধিকে ফিরে পেলাম, যাকে আর আমি হারিয়ে যেতে দেব না কখনো। আগলে রাখবো আমার সবটা দিয়ে। মনে কথাগুলো ভাবতে ভাবতে একটা চওড়া হাসি রেখা ফুটে উঠলো সৌম্যর মুখে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পের অন্তিম পর্ব শোনার জন্য প্লিজ চ্যানেলে চোখ রাখো।